শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ঝিমলি চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। ঝিমলির সাথে রহস্য গল্প। আজকে আমরা শুনব শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গীর ভুতুড়ে মুঠোফোন রহস্য এবং গার্গী। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। শুনছি ভুতুড়ে মুঠোফোন রহস্য এবং গার্গী। রাতে একা থাকার অভিজ্ঞতা অনেকদিনই নেই বিদীপ্তার। রাতের খাওয়া সেরে যেই মাত্র লাইট নেভালো অমনি গাঢ় অন্ধকারে হাঁসফাঁস তাদের ফ্ল্যাটের ঘর। সঙ্গে সঙ্গে কিরকম একটা অস্বস্তি তার সমস্ত শরীর ও মন জুড়ে। ভাবলো চোখ বুজিয়ে ঘুমোনোর আয়োজন করলেই আতঙ্কটা কেটে যাবে, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরও ঘুমের দেখা নেই বলে মোবাইলের টর্চ জেলে বিছানায় বসে বেড সুইচটা জ্বালিয়ে দিল ভয় তাড়াতে। সমস্যা হচ্ছে ঘরে স্থিমিত আলো থাকলে বিদীপ্তার আবার চোখে ঘুম আসে না। এ তার বরাবরের অভ্যাস। বিয়ের পর প্রথম রাতে একটা নীল আলো জ্বালিয়ে রাখতে চাইতো রুদ্র। পরে বিদীপ্তার আপত্তিতে বিদায় দিল নীল আলোটাকে। তারপর থেকেই ঘর অন্ধকারে ডুবিয়ে রাখাই অভ্যেস। এতকাল তাদের 2 কামরার ফ্ল্যাটে মেয়ে উশ্রী থাকতো। বছর 2 হলো তার বিয়ে হয়ে যাওয়ায় এখন তারা দুজনে। হঠাৎ 3 দিনের ট্যুরে রুদ্র জামশেদপুরে যেতে বেশ ঝামেলায় পড়েছে বিদীপ্তা। পরপর 3 রাত তাকে একলা থাকতেই হবে। রুদ্র এর আগেও বছরে 1 বা 2 বার অফিসের কাজে ট্যুরে গেছে। উশ্রী থাকায় কোনো সমস্যা হয়নি বিদীপ্তার। উশ্রীর বিয়ে হয়ে যাওয়ার পর এবারই প্রথম রুদ্র বাইরে রাত্রিবাস করছে। তখন বিদীপ্তা ভেবেছিল কোনো রকমে 3টে রাত কাটিয়ে দেবে, কিন্তু এখন রাত হতে বেশ ঘাবড়ে গেল। কি করে কাটাবে 3টে দীর্ঘ রাত? বেড সুইচ জ্বালিয়ে চোখ বুঝল ঠিকই, কিন্তু তার চোখে ঘুম নেই। অগত্যা চোখ বুঝে ঘুম দেবতার আরাধনা করতেই থাকে। এরকম কতক্ষণ চোখ বুঝে জেগেছিল তা জানে না। হঠাৎ বালিশের পাশে মোবাইলে তার প্রিয় বাজনাটি বেজে ওঠে, রবীন্দ্রসঙ্গীতেরই সুর। সেদিন মোবাইলে একটি SMS পেয়ে কি মনে হতে ডাউনলোড করে এই গানটি তার মোবাইলে রিংটোন হিসেবে বেছে নিয়েছে। মাঝে মধ্যে ব্যাগের মধ্যে বেজে উঠলেই শুনতে ভালোই লাগে গানটা। আজও ব্যাগ থেকে বার করতে গিয়ে আগুনের পরশমণির 1.5 কলি শোনা হয়ে গেল। ভেবেছিল নিশ্চয়ই রুদ্রর ফোন, কিন্তু তা নয়, একটা নতুন নম্বর। ভাবছিল ফোনটা ধরবে কি ধরবে না। অনেক সময় আজে বাজে লোক ফোন করে বিরক্ত করে। তবে যদি রুদ্রর হয়, হয়তো ট্যুরে গিয়ে অন্য ফোন থেকে কথা বলতে চাইছে তার সঙ্গে। সুইচ অন করতেই ওপাশ থেকে খুবই কর্কশ গলায় কেউ বলল, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর ইউ। বিদীপ্তা চমকে উঠল। অপরিচিত গলা, বেশ গুরুত্ব দিয়ে কথাটা বলছে। ধর্মার করে বিছানায় উঠে বসে কাঁপা গলায় বলল, কে কে বলছেন? জাস্ট লিসেন টু মাই ওয়ার্ডস, ইয়োর হাজব্যান্ড ইজ গেটিং ইনভলভড উইথ আ বিউটিফুল লেডি, টেক কেয়ার। বলেই ফোনের লাইন কাটা হয়ে গেল ওপাশ থেকে। বিদীপ্তার শরীর জুড়ে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি। মোবাইলের কণ্ঠস্বর এমনই ভুতুরে আর হাস্কি টাইপের, এমনই গায়ে কাঁটা দেওয়া উচ্চারণ যে কিছুক্ষণ নড়তেই পারল না অস্বস্তিতে। ঘড়ির বড় কাঁটা রাত 11টার ঘরে। একটু রাতই হয়ে গেছে আজ ঘুমোতে, তার উপর চোখে ঘুম নেই। অফিস থেকে ঘরে ফিরতেও একটু দেরি হয়েছে, আজ প্রায় 9টা। অন্যদিন 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসে। আজ শেষ মুহূর্তে বসের এমন একটি ডিকটেশন পড়ে গেল যে কিছু করার ছিল না তার। প্রাইভেট কোম্পানিতে পার্সোনাল সেক্রেটারির কাজ করার এই এক মস্ত অসুবিধে। যেমন মাইনে দেয় ব্যাগ ভরে, তেমনই খাটিয়েও নেয় প্রাণপণে। ফোন বার্তাটি পাওয়ার পর প্রথমে চমকে উঠেছিল গলার স্বর শুনে। সেই স্বর ভিতরে থিতু হওয়ার মধ্যেই তার মগজে ঠোক মারতে শুরু করলো লোকটির কথাগুলো। বাক্যগুলো বার্তিনিক জাবর কাটার পর তার শরীরে প্রবাহিত থাকে ছোট ছোট কাঁটার দংশন। রুদ্র কাজ করে একটি কেন্দ্রীয় সংস্থায়,
বেশ উঁচু পোস্টেই, আর মাত্র 2 মাস পরে রিটায়ারমেন্ট। এখন এই বয়সে কোনো মহিলার সঙ্গে জড়িয়ে পড়ছেন, এই খবরটা তার কাছে বিস্ময়ের। রুদ্রকে বিদীপ্তা যতটা চেনে তাতে নারী জাতি সম্পর্কে তার ঘোর দুর্বলতা আছে এরকম কোনো সন্দেহ কখনো হয়নি আগে। অল্প বয়সে যখন রুদ্রকে বেশ টল ডার্ক হ্যান্ডসাম মনে হতো, তখনও রুদ্র সেরকম কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েনি কখনো। অন্তত বিদীপ্তার জানা নেই এরকম কিছু। লুকিয়ে কিছু সম্পর্ক গড়ে উঠলেও সে জানতে পারত, কারণ রুদ্র কম কথা বললেও তার কাছে কোনো না কোনো সময় প্রকাশ করে ফেলত তার দুর্বলতা, অথবা তার চালচলন হাবভাব দেখেও বুঝতে পারা যেত নির্ঘাত। কিন্তু এখন এই বয়সে ভাবনাটা মগজে রোল খাওয়ানোর মুহূর্তে কখন যে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেছে, মুখে চোখে জল দিয়ে ফিরে এসেছে, বাকি রাত ঘুমোবে কি ঘুমোবে না ভেবে দিশেহারা, তখন একটাই ভাবনা মগজের কুঠুরিতে ঘূর্ণি খাচ্ছে। প্রথমে ভাবলো হঠাৎ এই খবরটা তার কানে কে দিতে গেল, তারপর ভাবলো কেনই বা দিতে গেল। আজ এত বছরের মধ্যে যে সন্দেহটা ঘুণাক্ষরেও বাসা বাঁধেনি, সেই ভাবনায় কেন তাকে বিদ্ধ হতে হলো আজ। প্রতিদিন বিদীপ্তাই ফ্ল্যাটে আগে ফেরে। রুদ্র ফিরতে রোজই 9টা সাড়ে 9টা হয়। ঘরে ফিরে হাত মুখ ধুয়ে সবুজ চেক কাটা লুঙ্গির সঙ্গে একটা হাত কাটা গেঞ্জি পরে ইজি চেয়ারে বসে, হাতে যথারীতি ধরা একটি খবরের কাগজ। 1 কাপ চায়ের প্রতীক্ষায়। বিদীপ্তা চা করে দিয়ে এলে হাসি হাসি মুখে বলে, থ্যাঙ্কস ম্যাডাম। আজ মোবাইলটা অফ করে দিয়ে ভাবলো রুদ্রকে কি একবার ফোন করবে, কিন্তু এত রাতে নিশ্চয়ই রুদ্র ঘুমিয়ে পড়েছে, কাল সকালেই করবে। বিদীপ্তার অভ্যেস রোজ সকালে ওঠা। সে রাতে না ঘুমিয়ে সকালে উঠে মনে হলো শরীরটা ঝিমঝিম করছে। 1 কাপ চা করে নিয়ে এসে তার করণীয় কাজগুলি সারতে লাগলো যত দ্রুত সম্ভব। যে লোকটা তাকে ফোন করেছিল সে নিশ্চয়ই তাকে চেনে, ভালো করেই চেনে, তার গতিবিধিও জানে। নইলে যে রাতে রুদ্র ঘরে নেই সেই রাতেই কেন তাকে ফোন করবে? ঘরের মধ্যে ঘুরছে ফিরছে আর ভাবছে লোকটা হয়তো এখনো তার উপর নজর রাখছে। ভাবতেই ছমছম করে উঠল শরীরটা। ভাবছিল রুদ্রর ফোন আসবে নিশ্চয়ই। কিছুক্ষণ অপেক্ষা করার পর নিজেই মোবাইলের বোতাম টিপে ধরল রুদ্রকে। কি হলো, ঘুম ভেঙেছে? রুদ্রের গলায় কিরকম অনীহা। বলল, হ্যাঁ বহুক্ষণ। তাহলে এতক্ষণ ফোন করলে না যে? আমি রাতে একা কিরকম ছিলাম তা জানতে চাইলে না যে বড়? ভালোই তো ঘুমিয়েছিলে। বাহ, তুমি কি করে জানলে? আমি অনুমান করলাম। কি করে অনুমান করলাম তা কলকাতা ফিরে বলবো। বিদীপ্তা একরাশ অভিমান নিয়ে বলল, কাল রাতে ঘটে যাওয়া ফোনের গল্প। তবে কি বলেছে সেই ভুতুরে কণ্ঠস্বর তা চেপে গেল এখন। রুদ্র বিষয়টা উড়িয়ে দিয়ে বলল, তুমি রাতে স্বপ্ন দেখেছ। বিদীপ্তা নিজেও ভাবছিল ফোনের বিষয়টা সত্যি কিনা, কেউ কি সত্যি ফোন করেছিল, ফোনের বিষয়টাও তো অবিশ্বাস্য। রুদ্র হঠাৎ বলল, সাবধানে থেকো, ভুতুরে ফোন পেয়ে হয়তো আজে বাজে চিন্তা করতে থাকবে। ভুতুরে ফোন? হ্যাঁ, আশ্চর্য এই যে কাল রাতে আমাকেও একটা ভুতুরে কণ্ঠস্বর হঠাৎ জাগিয়ে দিয়ে বলল অনেক কিছু। বিদীপ্তা চমকে উঠে বলল, সে কি, কি বলেছে? কলকাতা ফিরে গিয়ে সব বলবো। দুজনেই একই সঙ্গে একই সময় একই কণ্ঠস্বরে কথা শুনলাম, মানে এর মধ্যে অপ্রাকৃত কিছু লুকিয়ে আছে নিশ্চয়ই। ঠিক আছে, রাখি, আমাকে স্নান করে খেয়ে দিয়ে বেরোতে হবে মিটিংয়ে। রুদ্র ফোন রাখতে আরও ঘাবড়ে গেল বিদীপ্তা। ঠিকই বলেছে রুদ্র, একই সঙ্গে দুজনকে একই স্বরে একই রকম কথা বলছে, তাকে নিতান্তই কাকতালীয়। রুদ্র না থাকলে বাড়িতে একা থাকাটা কিরকম অস্বস্তির এখন রুদ্রর কথা শোনার পর আরও সেটা বেড়ে গেল। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ল অফিসের দিকে। সারাদিন কাটলো অফিসের মানুষজনের সঙ্গে কাটিয়ে, অন্য দিনের চেয়ে আরও একটু দেরি করে ফিরল আজ। ঘরের ভিতর যত কম থাকা যায় ততই মঙ্গল। উশ্রের কথা মনে পড়ছে খুব। উশ্রের বিয়ের আগে ঘরে ফেরার একটা তাড়া থাকতো। দেরি করে ফিরলে গম্ভীর গম্ভীর মুখে এসে বলতো,
তোমরা দুজনে তো শুধু খাওয়া আর শোয়ার জন্য বাড়ি ফেরো, একটু পরেই খেয়ে দিয়ে বিছানায় যাবে, ভোরে উঠে ব্যস্ত হয়ে পড়বে অফিসে যাওয়ার তোড়জোড় করতে। এখন স্ত্রী শ্বশুর ঘরে তার বরকে সামলাচ্ছে, অতএব বিদীপ্তা একা। রুদ্র যেহেতু রোজই দেরি করে ফেরে, বিদীপ্তারও ফেরার তাড়া থাকে না। সেদিনও বিদীপ্তা অফিস থেকে ফেরার পর হাতের কাজগুলো সারছে, একটু ভয় ভয়ও করছে। মনে হচ্ছে তার ঘরে কেউ যেন চলাফেরা করছে, পিছনে এসে দাঁড়িয়ে আছে, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। বিদীপ্তার শরীরটা ছমছম করছে, কি জানি সারা রাত কাটাবে কি করে। একটু পরেই মোবাইলে আবার ফোন বাজতেই চমকে উঠল। আজও কি সেই ভুতুড়ে কণ্ঠস্বর, নাকি রুদ্রই? নিশ্চয়ই রুদ্রই ফোন করেছে দিনের শেষে। ফোন অন করবে কিনা ভাবতে ভাবতে কিছুটা দেরি করে ফেলল। অন করতেই দেখে একটা অন্য নম্বর। কালকে সেই নম্বরটা নয়। ভয়ে ভয়ে কানে দিতেই শোনে, ম্যাডাম, ইয়োর হাজব্যান্ড ইজ নাও বিজি উইথ আ বিউটিফুল লেডি, টেক কেয়ার। মোবাইলে সেই একই ভুতুড়ে কণ্ঠস্বর। বিদীপ্তা চমকে উঠে কাঁপতে শুরু করলো। সত্যি কি ভুতুড়ে ব্যাপার, নাকি রুদ্র এখন এক সুন্দরী মহিলাকে নিয়ে ব্যস্ত আছে? কিরকম ব্যস্ত, কোথায় ব্যস্ত? ঘড়ির কাঁটা এখন 7:45 ঘরে। হিসেব অনুযায়ী রুদ্রর এখন কাজের পর হোটেলে থাকার কথা। অবশ্য কখনো সন্ধ্যের পর মিটিং থাকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের মিটিং রুমে, কখনো তার হোটেলেও এসে দেখা করে কোনো ডিস্ট্রিবিউটর। একবার ভাবলো রুদ্রর মোবাইলে রিং করে দেখবে কোনো উত্তর দেয় কিনা। পরক্ষণে নিজেকে নিবৃত্ত করেন, না, এখন নিশ্চয়ই তার মোবাইল সাইলেন্ট মোডে থাকবে, নাকি আরো রাতের দিকে করবে। কিরকম শিরশির করছে শরীরটা, ভীষণ একটা ভয় ঘিরে ধরল তার শরীর, একই সঙ্গে আশঙ্কা ও ভয়। সত্যি কি কণ্ঠস্বর ভুতুরে, নাকি কেউ তাকে সাবধান করছে? একবার রুদ্রকে ফোন করে দেখবে নাকি? মোবাইলে ফোন করতেই শুনল মোবাইলের সুইচ অফ হয়ে থাকার গল্প। বিদীপ্তার মনে দোলাচল। রুদ্র কি সত্যি কারো সঙ্গে সময় কাটাচ্ছে, নাকি কেউ তাকে ভয় দেখাচ্ছে? রুদ্র সাধারণত মোবাইল সুইচ অফ করে না, মিটিংয়ে থাকলে সাইলেন্ট মোডে থাকে। তাহলে কি? বিদীপ্তা খুবই শঙ্কিত হয়ে পড়ল, যুগপৎ সন্দেহ ও ভয়ের বাতাবরণে। অনেক রাতে আবারও রিংটোন। বিদীপ্তা চমকে উঠল, ভাবল অন করবে কি করবে না। তবু কি ভেবে অন করতেই দেখল রুদ্রর নাম। তাকে হুড়মুড় করে ভুতুরে ফোনের কথা বলতেই অবাক হয়ে বলল, কি আশ্চর্য, আমাকেও ঠিক একই সময় একই কথা। ইয়োর ওয়াইফ ইজ স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ আ হ্যান্ডসাম জেন্টলম্যান, টেক কেয়ার। বিদীপ্তা আর কিছু ভাবতে পারল না, ফোন রেখে ধপ করে বসে পড়ল বিছানায়। এসব কি কথা শুনল সে, সব যেন গুলিয়ে যাচ্ছে। মাথার ভিতর কেমন যেন করছে। সব কি সত্যি শুনছে, না স্বপ্ন, নাকি অন্য কিছু, অপ্রাকৃত কিছু? শিরশির করে উঠল বিদীপ্তার শরীর। এখন কি করবে সে? স্ত্রীর কথা মনে পড়ল। এত রাতে স্ত্রীকে ফোন করা অসম্ভব। তাহলে আজ তার চোখে কিছুতেই ঘুম আসবে না। ঘরের মধ্যে যেন কি সব শব্দ হচ্ছে, আগে এই ধরনের শব্দ কখনো শোনেনি। এক অশরীরীর উপস্থিতি টের পাচ্ছিল। তার চারপাশে ঘুরছে ফিরছে, অথচ দেখতে পাচ্ছে না কাউকে। সব কটা ঘরের লাইট জেলে বসে রইল চুপ করে। এখন কি করবে সে? সারা রাত সোফায় বসে একটা বইয়ের মধ্যে ডুবে থাকার চেষ্টা করলো, মন বসছে না। আজগুবি সব ভাবনা পেয়ে বসছে তাকে। হয়তো ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল, জাগলো অনেকটা বেলা করে। সকালে উঠে ভূতের ভয় কিছুটা কমলো বটে, কিন্তু মাথা চাড়া দিয়ে উঠল অন্য আশঙ্কা। রুদ্র কি সত্যি বাইরে গিয়েছে অন্য কোনো মহিলাকে সঙ্গে নিয়ে, নাকি কেউ ভয় দেখাচ্ছে তাকে? দিনের বেলায় হাজার ব্যস্ততার মধ্যে কেটে যায় কোনো ক্রমে, কিন্তু রাতে কি করে একা থাকবে আজ? আরও একটি রাত, নাকি আজ কোনো বন্ধুর বাড়িতে গিয়ে রাত কাটাবে? তার সমস্যাটা বোধহয় বুঝল রুদ্র। হঠাৎ তার ফোন এলো বিদীপ্তার কাছে। জামশেদপুরে আমার কাজ শেষ, আজ সন্ধ্যের পর কলকাতায় ফিরছে। আজ রুদ্রর কণ্ঠস্বর কিরকম ভাঙা ভাঙা। রুদ্র হঠাৎ একদিন আগে ঘরে ফিরছে জেনে বিস্ময়ের অন্ত নেই বিদীপ্তার।
সেদিন রুদ্র ঘরে ফিরল সন্ধ্যের বেশ কিছুটা পরে। তার আগেই বিদীপ্তা ফিরে এসেছে অফিস থেকে। তার বস একটা ডিকটেশন দিতে ডেকেছিলেন, কিন্তু রুদ্রর ঘরে ফেরার কথা বলে বেরিয়ে পড়ল 5টার মধ্যে। ফ্ল্যাটে ফিরে রুদ্রকে দেখে হঠাৎ কিরকম খটকা লাগলো বিদীপ্তার। দুদিনে কিরকম যেন বদলে গেছে রুদ্র। মুখটাই অন্যরকম লাগছে যেন। কেন এরকম বদলে গেছে তা বুঝে উঠতে পারল না। আরও আশ্চর্য, রুদ্রর গলাটাও ভেঙে গেছে হঠাৎ করে। রুদ্রকে কিরকম গম্ভীর গম্ভীর লাগছে, মনে হচ্ছে রুদ্র নয়, অন্য কেউ। রুদ্রকে বাজিয়ে দেখতে বিদীপ্তা বলল, তোমাকেও কি কেউ সত্যি ফোন করেছিল গো? রুদ্র হাসল হো হো করে, বলল, এক্স্যাক্টলি। বিদীপ্তার কপালে চিন্তার ভাঁজ। কিন্তু কেন? রুদ্র বলল, দুজনের ফোনেই একই কণ্ঠস্বরে ফোন। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। লোকটা তোমাকে বলছে আমি এক মহিলাকে নিয়ে বাইরে গেছি, আর আমাকে বলছে তুমি এক সুপুরুষের সঙ্গে সময় কাটাচ্ছ। বলে হা হা করে হাসল রুদ্র। বলল, আমি তো ফোন পেয়ে অবাক, ভাবছিলাম সত্যি হয়তো আমাকে পছন্দ হচ্ছে না তোমার। বিদিতাও হাসলো, বলল, আমিও মনকে তাই জিজ্ঞাসা করছি, তুমি হয়তো তোমার মনের মানুষ পেয়েছো এতদিনে। বলল ঠিকই, তবু ধন্দে পড়ল খুব। সেদিন রাতে রুদ্র সুটকেস খুলে বাসি পোশাকের বান্ডিল থেকে হঠাৎ একটা রুমাল আবিষ্কার করে খুবই বিস্মিত। লেডিস রুমালের মতোই ছোট, কিন্তু টাওয়েল ডিজাইনের। রুমালটা তো রুদ্রর নয়। বিদীপ্তা কিছু জিজ্ঞাসা করলো না, রুমালটা সরিয়ে রাখলো অন্য জায়গায়। পরদিন থেকে ব্যস্ত রইল রুদ্রর গতিবিধি লক্ষ্য করতে। রুদ্রর মুখটাই কেমন যেন বদলে গেছে। অন্য দিনের মতোই কাগজ পড়ে আর টিভির সামনে মিনিট কয়েক বসে খবর শুনতে শুনতে অপেক্ষা করছিল কখন বিদীপ্তা ভাত বেড়ে ডাকবে। বিদীপ্তা গম্ভীর হয়ে ডাকলো, কই এসো। রুদ্র যেন কিছুই হয়নি, আগের মতোই একই রকম অভিব্যক্তি নিয়ে খেতে বসলো। পার্সিটা দারুণ রেঁধেছ কিন্তু আজ, বলল। সারাদিন কাটলো কাজে কাজে। রাতে বিছানায় শুয়েও অন্য দিনকার মতো কিছুক্ষণ বকবক করে বিদীপ্তা। আজও সেরকমই করলো, কিন্তু কণ্ঠস্বরে অনেক পার্থক্য। বিদীপ্তার কথা শেষ হওয়ার আগেই রুদ্রর নাক ডাক। বিদীপ্তা আসলে বুঝতে চাইছিল রুদ্রকে। রুদ্র যেন বদলে গেছে আমূল। ভুতুরে ফোন যেমন বিদীপ্তার মনে সন্দেহের কাঁটা ঢুকিয়ে দিয়েছে, তেমনি ওই ভুতুরে ফোন কি রুদ্রর মনেও বিদীপ্তাকে নিয়ে খচখচ। একটা দীর্ঘশ্বাস ফেলে বিদীপ্তা নিজেও ঘুমিয়ে পড়ল এক সময়। মাঝরাতে হঠাৎ বিদীপ্তার ঘুম ভাঙে কিসের শব্দে। গাঢ় অন্ধকারে চোখ খুলে দেখল ঘরের মেঝে কে যেন ঘুরে বেড়াচ্ছে একা একা। বিছানায় হাতড়ে দেখল রুদ্র বিছানায় নেই। তাহলে কি রুদ্রই হাঁটাছালা করছে এরকম ভূতের মতো? বিদীপ্তা জানে না কতক্ষণ রুদ্র এরকম চলাফেরা করলো একা একা। ভয়ে চোখ বুজিয়ে থাকতে গিয়ে একসময় ঘুমিয়েই পড়ল। পরদিন রোজকার মতোই সকাল থেকে যুদ্ধকালীন প্রস্তুতি চলে দুজনেরই। বেলা 9টা নাগাদ খেতে বসে দুজনেই। আজ হঠাৎ খেতে বসে রুদ্র বলল, হার তো মোটে কটা দিন, তারপর তোমাকে একাই খেতে বসতে হবে। বিদীপ্তা হেসে বলল, হ্যাঁ কি কথা আর কতদিন বলবে বলো তো? তোমার 60 হতে চললো, আমারও তো 52। এ কবছর কেটে যাবে হু হু করে। রুদ্রর অফিসের গাড়ি এসে নিয়ে যায় রোজ। বিদীপ্তা যায় চার্টার্ড বাসে। 2-4 মিনিট আগে পরে দুজনের অফিসে যাওয়া, তারপর তো সেই রাতে দেখা হয় আবার। বিদীপ্তার ফেরার কোনো ঠিক থাকে না বলে মেট্রোয় ফেরে রোজ। সেদিন মেট্রো ধরে একটু সকাল সকাল বাড়ি ফিরে দেখলো তখনও রুদ্র পৌঁছননি বাড়িতে। ঘড়িতে 8:15। রুদ্র এত তাড়াতাড়ি ঘরে ফেরে না, 9টা তো বাজেই। প্রতিদিনই এসে বলে মিটিং ছিল কিংবা কোনো সিম্পোসিয়াম। এ নিয়ে বিদীপ্তা কখনো কোনো প্রশ্ন করেনি, কেননা সেও তো বাড়ি ফেরে 8টা বা 8:30টায়। দুজনেই মার্কেন্টাইল অফিসে চাকরি করে, যেখানে সন্ধ্যের পর আরও কাজের চাপ বাড়ে। বিদীপ্তা খেয়াল করছিল রুদ্র ঘরে ফিরেছে ঠিকই, কিন্তু এই রুদ্র যেন সেই রুদ্র নয়। সেদিন রুদ্র ঘরে ফেরার পর তার মুখ চোখ লক্ষ্য করছিল তীব্র চাউনি দিয়ে। রুদ্র বরাবরের মতো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বলল, কই চা দাও।
চা এনে বিদীপ্তা বেশ কায়দা করে রুদ্রকে জানায় আজ সন্ধ্যের পর তাকে মোবাইলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সুইচ অফ থাকায় কথা বলতে পারেনি। রুদ্র মনে করার চেষ্টা করছিল বিদীপ্তার উল্লেখিত সময় সে কি করছিল বা কোথায় ছিল। হঠাৎ বলল, মনে পড়েছে অফিসেই ছিলাম, হঠাৎ দেখি মোবাইলে একদম চার্জ নেই, তাই সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম। এই যুক্তির পর আর কথা চলে না। বিদীপ্তার মনের কোনো গহন কোণে একটা খচখচানি রয়েই গেল তবু। কিন্তু যে ভুতুরে লোকটা ফোন করছে তার মোবাইলে সে কে, কেন বিদীপ্তাকে পরপর দুদিন মাঝরাতে ফোন করে খবরটা দিচ্ছে, সেটা নিয়েও বিদীপ্তার একটা চিন্তা হচ্ছে। সে কি তার কোনো শুভানুধ্যায়ী, নাকি তার মনে কোনো বিষ ঢুকিয়ে দিতে চাইছে কায়দা করে? কিন্তু তাতে তার লাভ কি? মোবাইলে দুদিন দুটি নম্বর ফুটে উঠছে, সেই নম্বর দুটি নতুন। বিদীপ্তা নম্বর দুটি তার মোবাইল থেকে বার করে একটা অন্য নম্বর থেকে ফোন করে জানলো দুটি নম্বর থেকেই বলছে সুইচ অফ। তার মানে লোকটি নিজের পরিচয় গোপন করে ফোন করেছিল তাকে। কেনই বা? পরদিন অফিস থেকে ফেরার সময় মেট্রো থেকে নেমে হেঁটে আসছে, পথে আবার সেই ভুতুরে ধরনের গলা। সেই একইভাবে বলল, Be careful, Mrs. Shanial. Your husband is spending time with another woman. বিদীপ্তা তার কথা শেষ হওয়ার আগে জিজ্ঞাসা করল, কে আপনি? তার কথা শেষ হলো কিন্তু কোনো উত্তর নেই, বরং একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো মোবাইলের ভেতর থেকে। কিরকম ফ্যাস ফ্যাসে শব্দ করে উত্তর না দিয়ে লাইন কেটে দিল মুহূর্তে। বিদীপ্তা ফোন নম্বরটি দেখেই বুঝলো আজও কোনো নতুন নম্বর থেকে ফোনটা হয়েছে। ঘড়িতে সময় দেখলো 8:05। কি আশ্চর্য, পরের দিন একই সময় নতুন একটি ফোন নাম্বার থেকে সেই ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর, সেই একই সতর্কীকরণ, আপনার স্বামী। বিদীপ্তা রোজই রুদ্রকে পরখ করছে তীক্ষ্ণ চোখে, কিন্তু রুদ্রর হাবভাবে কোনো হেলদোল বা পরিবর্তন নেই। যেমন রোজই বাড়ি ফেরে সেই নির্দিষ্ট সময়ে ফিরছে, জীবনযাপনেও একই রকম। বিদীপ্তার মনে তখন দুটি প্রশ্ন। এক, রুদ্রকে যেন চিনতে পারছে না সে, রুদ্রকে কোনোভাবে নিজেকে বদলে ফেলেছে। দুই, এই রুদ্র যদি সেই রুদ্রই হয়, সে কি সত্যি সময় দিচ্ছে অন্য কোনো মহিলাকে? দিলে কবে থেকে? নাকি গোটা বিষয়টাই ভুতুড়ে? পরপর দুদিন একই স্বরে ও প্রায় একই ভাষায় মোবাইলে ফোন আসায় বিদীপ্তা বেশ দুশ্চিন্তায় ও রীতিমতো বিপর্যস্ত। রুদ্রর বয়সে কারো প্রেমে পড়া যায় কি না, তার ফল কি হতে পারে ইত্যাদি নানা ভাবনায় বিব্রত হয়ে বুঝে উঠতে পারল না এখন কি করা উচিত তাঁর। রুদ্র দেরি করে আসছে। সন্ধ্যের পর কারো সঙ্গে ঘুরছে কিনা, ঘুরলে কে সেই মহিলা, কত তার বয়স, এই প্রেমের পরিণতি কি হতে পারে, এমন দুর্ভাবনায় বেশ চেরবার। একবার ভাবলো সে নিজেই একবার দূর থেকে রুদ্রকে অনুসরণ করে যাচাই করবে কিনা টেলিফোনের সত্যতা। পর মুহূর্তে ভাবলো রুদ্র জানতে পারলে সে বড় লজ্জার বিষয় হবে। তার চেয়ে বরং আজকাল অনেক প্রাইভেট এজেন্সি হয়েছে, তাদের কোনো একটি শরণাপন্ন হলে তারা এই বিষয়টি জেনে দিতে পারবে। বিষয়টি সত্য হলে তখন না হয় রুদ্রকে জিজ্ঞাসা করতে পারবেন সরাসরি। কিন্তু কোনো প্রাইভেট এজেন্সি জানা নেই তার। তখনই মনে পড়ল তার এক বান্ধবী সেদিন বলছিল গার্গী চৌধুরী নামে এক গোয়েন্দার কথা, যিনি ইতিমধ্যে অনেকগুলি রহস্যের কিনারা করেছে শুধুমাত্র তার অনুসন্ধিৎসা ও বুদ্ধিমত্তার গুণে। বান্ধবী মারফত যোগাযোগ হয়েও গেল গার্গীর সঙ্গে। গার্গীকে সব কথা বলতে তিনি বললেন, কিছু ভাববেন না মিসেস শানিয়াল, নিশ্চয় বিষয়টা জেনে যাব কয়েকদিনের মধ্যে। তার আগে বলুন তো, গত কমাসের মধ্যে রুদ্রবাবুর চাল চলনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছেন কিনা? বিদীপ্তা সংক্ষেপে গত কয়েকদিনের ঘটনা বিবৃত করে বলল, কিরকম বদলে গেছে হঠাৎ করে, কখনো মনে হচ্ছে সমস্ত ব্যাপারটাই যেন ভুতুড়ে। কি কি বদল লক্ষ্য করছেন? গার্গী জিজ্ঞেস করলো। এই মানুষটা যেন সেই মানুষটা নন, তবে রিটায়ার করবেন খুব শিগগির। কাজের মানুষ তো, তাই মাঝে মাঝে বলেন কি করে সময় কাটাবো বুঝে উঠতে পারছি না। গার্গী জানতে চাইল, কোথাও নতুন কাজের চেষ্টা করছেন?
এখনো তো চেষ্টা করতে শুনিনি। কখনো আবার বলেন সারা জীবন অনেক কাজ করেছি, এখন একটু বিশ্রাম নেওয়াই ভালো, তাই না? বিদীপ্তা জানালো। আর কিছু বলেন? না, তবে বিদীপ্তা কিছুক্ষণ মনে করার চেষ্টা করে বলল, কখনো বলেন রিটায়ার করে মনের সুখে ঘুরে বেড়াবো এখানে ওখানে। কতদিনের ইচ্ছে ভারত ভ্রমণে বেরিয়ে দেশটার খুঁটিনাটি দেখবো এবার। আপনারা কোথাও বেড়াতে যাননি কখনো? হ্যাঁ, 2-3 বছর পর পর বেড়াতে বেরোই, কিন্তু তেমন বড় ট্যুর কখনো নিতে পারিনি। হয় ওনার অফিসের কাজ অথবা আমার অফিসে জরুরি কাজ পড়ে যায়। তাহলে তো এখন বেড়ানোর ফুরসত পাবেন নিশ্চয়ই। কিছুটা নিশ্চয়ই পাবো। ওনার তো অফুরন্ত সময় এবার, কিন্তু আমি কতদিন ছুটি পাবো কে জানে। গার্গী বিদীপ্তার অফিসের কিছু খুঁটিনাটি জেনে নিয়ে বলল, আমার একজন স্নেহাস্পদা আছে, তার নাম সোনালী চাঁপা। তাকে এই কাজের দায়িত্ব দিচ্ছি। দেখা যাক সোনালী চাঁপা কি বার্তা বহন করে নিয়ে আসে। বিদীপ্তার সামনেই সোনালী চাঁপাকে ডেকে বলল, সোনালী, আগামী 3 দিন তুমি মিস্টার রুদ্র সান্যালকে অনুসরণ করবে। রুদ্রবাবু সকালে অফিসে বেরোন 9টার পর। তারপর সারাদিন তিনি কোথায় যান, কি করেন, তার হোয়ার অ্যাবাউটস জেনে আমাকে রিপোর্ট করবে রোজ। বিদীপ্তা তাতে একেবারে নিশ্চিন্ত হলো তা নয়, কিন্তু গার্গীর আশ্বাস পেয়ে আশা যাচ্ছিল হয়তো কোনো সুরাহা হলেও হতে পারে। দিন 2 পরে বিদীপ্তা ফোন পেল গার্গী চৌধুরীর কাছ থেকে। মিসেস সান্যাল আজ সন্ধ্যের পর একবার আমার কাছে আসবেন। সন্ধ্যের পর? হ্যাঁ, ঠিক যেরকম সময় আপনার মোবাইলে কল আসছে তার একটু আগে। বিদীপ্তা তার সামনে ডায়েরিতে চোখ রেখে দেখল তার বসের কোনো মিটিং আছে কিনা। না থাকায় বলল, সন্ধ্যে 8টার পর কল আসছে। তাহলে ঠিক আছে, 8টার একটু আগে যাই। হ্যাঁ, আমার অফিসেই চলে আসুন। বিদীপ্তা যখন গার্গী ডেকার্স লেনের অফিসে ঢুকলো 7:30 বাজতে তখনও 3 মিনিট। সেই 3 মিনিট ইতিউতি ঘুরে দেখছিলেন সরু রাস্তাটির দুপাশে অসংখ্য খাবারের দোকান থেকে ভেসে আসছে সুগন্ধ। 3 মিনিট সেই সুগন্ধে মাখামাখি হয়ে গার্গীর চেম্বারে ঢুকে বলল, আপনার অফিসের চারদিকে এত এত খাবারের দোকান, তারপরেও এমন স্লিম চেহারা রেখেছেন কি করে? গার্গী হেসে বলল, সব বাসনার সেরা বাসা রসনায়। রবীন্দ্রনাথের এই পংক্তিটি ভুল প্রমাণিত করতে পেরেছি বলেই। সাধারণত এসব খাবার খাই না। যাই হোক, আপনার অনারে আজ একটু খাবার আনাই। 8টা বাজতে এখনো যখন দেরি আছে, ডেকার্স লেনের বিখ্যাত চিকেন পকোড়া খাওয়াই যায়। আপনি কি চাইছেন আমি মোটা হয়ে যাই দ্রুত? বিদীপ্তা বললেন। মোটেই না, বরং চাইছি আপনি এই বয়সে যেরকম দোহারা চেহারা রেখে অন্তত 10টা বছর বয়স কম রাখতে পেরেছেন সেরকমই থাকুন আরও বহু বছর। কেননা আপনার স্বামী অবসরের পর আবার নতুন জীবন শুরু করতে চলেছেন, তার সঙ্গে আপনাকে পাল্লা দিতে হবে তো। বিদীপ্তার বুকের ভেতর ছমছম করতে থাকে কি এক অজানা আশঙ্কায়। তার মানে মিস্টার সান্যাল একজন সঙ্গিনী চাইছেন তার অবসরের পর। তার ধারণা লাইফ স্টার্টস অ্যাট 60। গার্গী জানালো। বিদীপ্তা প্রায় ভেঙে পড়ল। ত্রস্ত গলায় বলল, তাহলে মোবাইলে যা শুনছি তা সত্যি? গার্গী ঘাড় নাড়ল। সত্যি। মিস্টার সান্যাল আর 2 মাস পরে অবসর নিচ্ছেন। তারপর তার সামনে এক অফুরন্ত সময়। কি করবেন অবসরের পরে তা ভেবে শরীর খারাপ হয়ে যাচ্ছে তাঁর। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি একজন সঙ্গিনীর সঙ্গে কাটাতে চান অবসর জীবন। বিদীপ্তার মুখে নানা রঙের মেঘ, কখনো কৃষ্ণবর্ণ, কখনো সিঁদুরে মাখা। বলল, কার সঙ্গে ঘোরাঘুরি করছেন উনি? গার্গী মুখে রহস্য মাখিয়ে বলল, তাকে আপনি চেনেন? চিনি। কিরকম বয়স? সম্ভবত আপনারই বয়সী। বিদীপ্তা তোলপাড় করে ফেলে তার চেনার জগৎ। শুধু তার চেনা হলেই তো হবে না, রুদ্রও চেনে এমন মহিলা কে কে আছে তার সন্ধানে স্মৃতির অভিধান ঢুঁড়ে ফেললেন চকিতে। তবে কি মিসেস তলাপাত্র, নাকি মিসেস দে, নাকি 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 সেই ডিভোর্সি অভ্রলেখা, সেই ঢলানি মহিলাই? গার্গী হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা মিসেস সান্যাল, রুদ্রবাবু কি কখনো আপনাকে সন্দেহ করেছেন? সন্দেহ? বিদীপ্তা বিস্মিত হয়।
তার কথা শেষ হওয়ার আগেই বিদীপ্তার মোবাইলের রিংটোন। মোবাইলে ফুটে ওঠা নাম্বারটি পড়তে চাইছিল চোখ স্থির করে। ভয়ার্ত গলায় বলল, দেখেছেন, আবার নতুন একটা নাম্বার থেকে ফোনটা এসেছে। গার্গী তৎক্ষণাৎ বলল, সুইচ অন করার আগে মোবাইলের ভয়েসটা লাউড স্পিকার মোডে রাখুন তো, আমিও কণ্ঠস্বরটা শুনি। কথা মতো বিদীপ্তা সুইচ অন করতেই শুনল, প্লিজ টেক কেয়ার মিসেস সান্যাল, ইয়োর হাজবেন্ড মে সুন ম্যারি হার। মোবাইলের সংযোগ পর মুহূর্তে শেষ। শব্দটা সারা ঘরেই শোনা গেল স্পষ্টভাবে। তার একটু পরে গার্গীর মোবাইলের রিংটোন বাজতে শুরু করলো। ওপাশে সোনালি চাপার গলা, দিদি, তুমি যা ভেবেছিলে, এখনই উনি একটা পার্কে বসে ফোন করলেন। ঠিক আছে, পেয়ে গেছি সূত্রটা, তুই এখনই চলে আয় অফিসে। পরক্ষণে তাকালো বিদীপ্তার দিকে। হ্যাঁ, সন্দেহ। ধরুন আপনি একটি বড় কোম্পানির বসের পার্সোনাল সেক্রেটারি। সন্ধ্যের পর আপনি বসের ডিকটেশন নিচ্ছেন, তাকে সঙ্গ দিচ্ছেন, এদিকে আপনার স্বামী বাড়িতে একা কাটাচ্ছেন। এই ভাবনাটা ইদানিং খুব পেয়ে বসেছে তাকে। বিদীপ্তা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন এ কথা? সোনালি চাপার কাছ থেকে আমি গত দুদিনের রিপোর্ট সংগ্রহ করে দেখেছি মিস্টার সান্যাল সারাদিন অফিসে থাকেন, কখনো সন্ধ্যের পর কোনো মিটিংয়ে যান বা কোনো পার্টিতে, কিন্তু কোথাও গিয়ে কোনো মহিলার সঙ্গে মিশছেন বা তাকে সময় দিচ্ছেন এই তথ্য নেই রিপোর্টে। বরং এও জানতে পেরেছি মিস্টার সান্যাল কোনো পার্টিতে গেলেও তেমন মদ্যপানও করেন না যা তাকে মদ্যপ অভিধায় ভূষিত করবে। বিদীপ্তা ঘাড় ঝাঁকিয়ে বলল, না, উনি মদ খেতে তেমন পছন্দও করেন না। অর্থাৎ তার তেমন কোনো নেশা নেই যা তাকে ব্যস্ত রাখবে অবসরের পর। তাহলে এই যে ফোনটা আসছে তা কি ভুয়ো? কেনই বা একজন অপরিচিত লোক আমাকে ভুয়ো ফোন করে ব্যস্ত করবে? কিন্তু লোকটি তো আপনার অপরিচিত নয় মিসেস সান্যাল। অপরিচিত নয়? বিদীপ্তা বিমূঢ়। মোবাইল অফ করে গার্গী হাসি হাসি মুখে তাকায় বিদীপ্তার দিকে। কার কাছ থেকে ফোনটা আসছে আপনি ধরতে পারছেন না? বিদীপ্তা আগের মতোই বিভ্রান্ত, বললেন, না। এই কণ্ঠস্বর কি আপনার স্বামীর নয়? বিদীপ্তা স্তম্ভিত। কিছুক্ষণ দম বন্ধ করে থেকে বললেন, সে কি? গার্গী তার সামনে বসা বিমূঢ় বিদীপ্তাকে থিতু হতে দেয়। তারপর বলে, মিস্টার সান্যাল অবসর নিতে চলেছেন, এই ভাবনাটা তাকে খুব অসহায় করে তুলেছে। আপনিও চাকরি করেন, উনিও, দুজনেই রাত করে ফেরেন, তাতে কারো কোনো অসুবিধে হচ্ছিল না। কিন্তু একজন অবসর নিচ্ছেন আর একজন আরও অন্তত 8 বছর চাকরি করবেন, এই বাস্তবটা স্বীকার করতে পারছিলেন না আপনার স্বামী রুদ্র সান্যাল। আপনি মনে করতে পারেন মিস্টার সান্যাল কখনো কি আপনাকে বলেছেন আপনিও অবসর নিলে ভালো হয়? বিদীপ্তা স্মরণ করার চেষ্টা করলো বিষয়টা। তারপর বলল, হ্যাঁ, একদিন বলেছিল তুমিও রিটায়ার নিয়ে নাও, দুজনে কাশিবাসি হই। হাসতে হাসতেই বলেছিল, খুব সিরিয়াসলি বলেছে তা মনে হয়নি। হয়তো সিরিয়াসলি বলেছে, আপনার তা মনে হয়নি, গার্গী বলল। কিন্তু আপনি এত কথা কি করে জানলেন? কিছুটা অনুমান, কিছুটা পারিপার্শ্বিক পরিস্থিতি। সোনালি চাপার কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে মিস্টার সান্যালের চারিত্রিক দোষের কোনো প্রমাণ পাইনি। গত দুদিন তিনি ঠিক যে সময় কোনো ফটোকপিয়ারের দোকানে ঢুকছিলেন তার ঠিক পরেই আপনার মোবাইলে ভুতুরে কণ্ঠস্বর আপনাকে সাবধান করে দিচ্ছিল আপনার স্বামী কোনো নারী সঙ্গ করছেন বলে। আজ ছিল তৃতীয় দিন। সোনালি চাপাকে বলে রেখেছিলাম আজও যখন মিস্টার সান্যাল কোনো ফটোকপিয়ারের দোকানে ঢুকবেন ও সেখান থেকে ফোন করে বেরিয়ে আসবেন তখনই যেন সে একটি ফোন করে জানিয়ে দেয় আমাকে। সেই মতো আপনাকেও আজ বলেছিলাম আমার অফিসে আসতে, যাতে আপনার সামনে প্রমাণটি হাজির করতে পারি। আপনি দেখলেন যে মুহূর্তে আপনার মোবাইলে ভুতুরে কণ্ঠস্বর বেজে উঠল তার ঠিক পরেই সোনালি চাপা আমাকে ফোন করে জানিয়ে দিল মিস্টার সান্যাল বাজাজ অ্যান্ড বাজাজ কোম্পানি থেকে ফোন করে বেরিয়ে এলেন। বিদীপ্তা স্তম্ভিত চোখে গার্গীর দিকে তাকিয়ে।
মিসেস শ্যানেল, আপনার হাজব্যান্ড খুবই বিমর্ষ তার অবসর নিয়ে, কিন্তু আপনি কিছুতেই আপনার চাকরি ছাড়ার কথা ভাবতে পারছেন না। এখন মিস্টার শ্যানেল বুঝে উঠতে পারছেন না কি করে তার অবসর সময় একা একা কাটাবেন। তাই উনি কৌশলে আপনার উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন, যাতে স্বামী বিগড়ে যাচ্ছে এই আশঙ্কায় আপনি চাকরি থেকে ভলান্টারি রিটায়ার নিয়ে নেন ও স্বামীকে সঙ্গ দেন। এমনকি আপনাকে ভূতের ভয় দেখিয়েও কাবু করতে চাইছেন। এমনকি তার গোঁফ কামিয়ে চেহারাটাও বদলে ফেলেছেন কিছুটা, কিন্তু আপনি সেটা ধরতেই পারেননি। তবে গলাটা সত্যি ভেঙে গেছে ঠান্ডা লেগে। কিন্তু রোজ একটা করে নতুন মোবাইল থেকে ফোন করছে যে। আমার কথা আপনার বিশ্বাস না হয়, আপনার মোবাইলে যে নম্বরগুলি ভেসে উঠেছে কদিন, সেগুলো একটা তালিকা করে নিন। আমি মোবাইল কোম্পানি থেকে কল রেকর্ড আনিয়ে বলে দিতে পারবো কোনটি কার ফোন। মিলিয়ে নেবেন, সবকটি বাজাজ অ্যান্ড কোম্পানির অফিস থেকে করা। ওদের ওখানে অগুন্তি মোবাইল ফোন, তার এক একটা থেকে ফোন করে পরের মুহূর্তে সেটি সুইচ অফ করে দেওয়া হচ্ছে। বিদীপ্তার কোনো ভাষা নেই গার্গীর বিশ্লেষণের উত্তর দেওয়ার। গার্গী আবার বলল, দেখুন মিসেস শ্যানেল, আপনারা দুজনে সারা জীবনে যে রোজগার করেছেন তাতে আপনাদের টাকার অভাব নেই। এবার আপনি ঠিক করবেন আপনি চাকরি থেকে রিজাইন করে ঘরে থাকবেন, না সত্যি আপনার স্বামীকে ঠেলে দেবেন কোনো বান্ধবীর সঙ্গ লাভের দিকে। কিন্তু এই যে বললেন সে কোনো নারী সঙ্গ করছে যে কিনা আমারই বয়সী। আপাতত সেই নারী আপনি, কিন্তু ভবিষ্যতে অন্য কিছু ঘটতে পারে তারই আগাম সংবাদ উনি দিচ্ছিলেন আপনার মোবাইলে, অবশ্যই কণ্ঠস্বর বিকৃত করে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।